বাংলাদেশের সঙ্গে ভারত, নেপাল ও ভুটানের সড়ক যোগাযোগ স্থাপিত হলে ব্যবসা বাণিজ্যের নতুন দিগন্তের সূচনা হবে, মত বিশেষজ্ঞদের। কার্যকরের জন্য অপেক্ষা ডিসেম্বর পর্যন্ত। সমুদ্রে ভাসার দুঃসহ স্মৃতি নিয়ে দেশে ফিরলেন মালয়েশিয়া যাওয়ার পথে আটক 18 যুবক। মানব পাচারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্বজনদের। ঢাকা মেডিকেলে 10 দিন যন্ত্রণায় ভুগে মারা গেলেন কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ অধ্যাপক রঞ্জিত শর্মা। এখনো গ্রেফতার হয়নি অভিযুক্ত অন্য আসামিরা। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের 50টি গ্রাম প্লাবিত। গাইবান্ধায় বন্যার আশঙ্কা। সুনামগঞ্জের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা। এবং ভোলার মনপুরায় ট্রলার ডুবির ঘটনায় এখনো নিখোঁজ 9 যাত্রী। চলছে উদ্ধার অভিযান। আপনজনের খোঁজে মেঘনা পাড়ে স্বজনদের ভিড়। বাংলা সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি পারমিতাহীন। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আলোচিত যান চলাচল চুক্তি পাল্টে দিতে পারে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে ভুটান ও নেপালের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনাকে কাজে লাগিয়ে ব্যবসা বাণিজ্য এবং পর্যটন শিল্পে নতুন দিগন্তের সূচনা হতে পারে। তবে সরকার বলছে, 15 জুন চুক্তি সই হলেও বাংলাদেশের পক্ষে আগামী ডিসেম্বরের আগে এ চুক্তির পুরো বাস্তবায়ন করা সম্ভব হবে না। এহসান জোয়েলের রিপোর্ট। গাড়ি চলবে। বাংলাদেশ থেকে সড়ক পথেই পণ্য এবং যাত্রী যেতে পারবে ভারত, নেপাল ও ভুটানে। ইউরোপের আদলে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে এই যোগাযোগ পরিকল্পনায় প্রাথমিকভাবে যোগ দিচ্ছে 4টি দেশ। এ দেশগুলোর পণ্যবাহী গাড়ি, পর্যটকবাহী পরিবহন সহ ব্যক্তিগত মোটরযানও আসা যাওয়া করবে। ঢাকা থেকে ভুটান যেতে বুড়িমারি, চ্যাংরাবান্ধা হয়ে ভারতের ভেতর 90 কিলোমিটার পাড়ি দিয়ে থিম্পু, নেপাল যেতে বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ভারতের ভেতর 37 কিলোমিটার পাড়ি দিয়ে কাঠমান্ডু এবং দিল্লি যাওয়া যাবে বেনাপোল স্থলবন্দর হয়ে কলকাতা দিয়ে। আর এই পরিকল্পনাকে ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা। শুধু ব্যবসা না, আমাদের এখানে ট্যুরিস্ট যে মুভমেন্টটা হয় সেখানেও কিন্তু এই ধরনের বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থার যে অবকাঠামোটা তৈরি করা হচ্ছে, আন্তঃসংযোগ যেটা বলা হচ্ছে আর কি, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন যে অবকাঠামো আছে সেটা কিন্তু সহায়ক কোনো অবকাঠামো না, দ্রুত গতির নিরবিচ্ছিন্ন অবকাঠামো দরকার। আমি বলবো সেটা এর মাধ্যমে কিছুটা হলেও অর্জিত হবে। চলতি মাসের 15 তারিখ ভুটানের থিম্পুতে 4 দেশের মন্ত্রী পর্যায়ে এই চুক্তি স্বাক্ষরিত হবে। তবে সড়ক অবকাঠামো প্রস্তুত না থাকায় আগামী ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশকে। কারণ এটার ভিতরে আবার একটা এগ্রিমেন্ট লাগবে, একটা প্রটোকল লাগবে এবং প্রত্যেকটা দেশের একটা ইন্টারনাল প্রসিডিউর আছে। এই প্রসিডিউরগুলো সম্পন্ন করতে হয়। এই বছরের শেষ দিকে যে আমরা এটা পরিপূর্ণভাবে এটা চালু করতে পারবো। তার আগে তো আপনি জানেন যে এই বাস সার্ভিস চালুর জন্য আমরা ট্রায়াল রান করেছিলাম, রুটগুলো একই করেছিলাম। এই কাজগুলো আমরা আশা করি যে চুক্তি হওয়ার 1 মাসের পর থেকেই এই কাজগুলো শুরু হয়ে যাবে। যান চলাচলে নিতে হবে রুট পারমিট। তবে যে দেশের উপর দিয়ে পণ্য যাবে সে দেশে থাকবে তল্লাশি করার সুযোগ, দিতে হবে নির্ধারিত ফিও। প্রাথমিক চুক্তিতে পাকিস্তানের যোগ দেওয়ার কথা থাকলেও অভ্যন্তরীণ প্রক্রিয়া শেষ না হওয়ায় এবার যোগ দিচ্ছেন না তারা। তবে দরজা থাকছে খোলা, আর তাই 4 দেশের সম্মতিতে এই প্রক্রিয়ায় যুক্ত হতে পারবে নতুন যে কোনো দেশ, যা এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাপনায় যোগ করবে নতুন বার্তা। এহসান জোয়েল, সময় সংবাদ, কুমিল্লা। দিনের পর দিন অর্থাহারে অনাহারে কাটানো, সীমাহীন নির্যাতনের মাঝে সমুদ্রে ভাসার দুঃসহ স্মৃতি নিয়ে দেশে ফিরলেন 18 যুবক। ভোরে মালয়েশিয়ান একটি ফ্লাইটে করে ইন্দোনেশিয়া থেকে তাদের দেশে নিয়ে আসা হয়। সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর প্রচেষ্টায় ফিরিয়ে আনা হয়েছে তাদের। দেশে ফিরে যেন নতুন জীবন ফিরে পেয়েছেন তারা। আতিকুর রহমান তমালের রিপোর্ট। একদিকে মুক্তির আনন্দ, অন্যদিকে সব হারিয়ে নিঃস্ব হবার যাতনা। হয়তো একেই বলে ভাগ্য বিড়ম্বনা। বিদেশ বিভুঁইয়ে সমুদ্রের নোনা জলে ভাসতে ভাসতে শেষমেশ তারা এলেন স্বদেশে। সঙ্গে নিয়ে এলেন না ভুলতে পারা হাজারো দুঃসহ স্মৃতি আর অমানবিক নিষ্ঠুরতার গল্প। বাড়িতে টাকা নিয়ে আমরা তোকে মালয়েশিয়া নেবো না, নইলে মাইরে এই সাগরে আমরা ফেলে দেবো। যখন আমাদের ফোন টোন করা আছে তখন আমরা ভয়তে পড়ে টাকা দিচ্ছি। আমরা যে 2,20,000 টাকা করে দিয়েছি, মালয়েশিয়ায়ও যেতে পারলাম না,
বাড়ি ফেরত চলে আসলাম। দালালে যেভাবে টাকা আমাদের নিয়েছে সেই মাইদর করে নিয়েছে। একটু ভালো থাকার আশায় তারা যে পথে পা বাড়িয়েছিলেন সে পথে যে ভুল তা বুঝতে খুব বেশি সময় লাগেনি। আমি চাই যে এরকম জীবন নষ্ট হচ্ছে, বাংলাদেশে খেটে খাওয়া রিস্কে চালিয়ে খাওয়া অনেক ভালো। ফাঁদে পড়ে তাদের বেশিরভাগই হারিয়েছেন সহায় সম্বল, কেউ বা ভিটে মাটি। হতভাগ্য মানুষগুলোর স্বজনরা বলছেন এখনো বীরের বেশে ঘুরছে সেই সব প্রতারকের দল। এদেরকে পুলিশে ধরে নাই এখনো গ্রামে পরশুতে 3-4 দিন আগে আপনার হাসনাবাদে আমি লিভার টু দিয়ে আইতাছি চাই দিয়ে যে বাড়িতে চলাচল ঠিক আছে ওই বাড়ির নামার মধ্যে ঘুরতেছে। বাংলাদেশ সরকার ও IOM এর চেষ্টায় তাদের ফ্লাইটটি বিমানবন্দরে পৌঁছে বৃহস্পতিবার রাত 12:15টার দিকে। আজকে যে ফিরিয়ে এনেছি এটা এমন না যে খালি IOM নিজের প্রচেষ্টায় ফেরত এনেছে, এখানে ইন্দোনেশিয়ায় যে বাংলাদেশ সরকারের যে দূতাবাস আছে তাদের থেকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে, তারা ওখানে কনসুলার সার্ভিসদের সহায়তা করে তারপরে এটা যৌথভাবে অর্গানাইজ করা হয়েছে জিনিসটা। গত মাসের শুরুর দিক থেকে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সীমান্ত এলাকায় একের পর এক মিলতে থাকে অভিবাসীদের গণকবর ও বন্দি শিবির। স্তম্ভিত হয়ে পড়ে গোটা বিশ্ব। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। মানব পাচার সংক্রান্ত মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম দ্রুত শেষ করতে সরকারি পর্যায়ে সিদ্ধান্ত হলেও নানা জটিলতার কারণে বারবার তা বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে উদ্ধার করা ভিকটিমরা পুলিশ এবং আদালতে সাক্ষ্য দিতে না আসায় তদন্ত বা বিচার দুটোতেই সমস্যা সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় এসব মামলার তদন্ত কাজ দ্রুত শেষ করতে আলাদা একটি সেল গঠনের কথা বলছেন আইন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বর্তমান বিশ্বজুড়ে মানব পাচার একটি আলোচিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গণকবরের পাশাপাশি বন্দি শিবির আবিষ্কার হয় থাইল্যান্ড এবং মালয়েশিয়া যেমন বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েছে, ঠিক তেমনি বাংলাদেশের বিষয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন। এই অবস্থায় সরকার মানব পাচার সংক্রান্ত মামলাগুলোর তদন্ত শেষ করে নিষ্পত্তি করতে চায় দ্রুত গতিতে। এর প্রেক্ষিতে তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করার জন্য থানাগুলোকে নির্দেশ দিয়েছে পুলিশের শীর্ষ কর্মকর্তারা, কিন্তু সেখানে দেখা দিয়েছে সাক্ষী সমস্যা। মানব পাচারের জন্য মূলত আমাদের কক্সবাজার এবং চিটাগাংয়ের কিছু অঞ্চল ব্যবহার করা হচ্ছে। এগুলো যে মামলা হয়েছে সেগুলা দ্রুত নিষ্পত্তি এবং দ্রুত যাতে বিচারের আওতায় আনা যায় সেটার জন্য আমরা সংশ্লিষ্ট এসপিদের সেভাবে নির্দেশনা দিয়েছি। সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, মেহেরপুর, কুষ্টিয়া সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ভিকটিমগুলো আসে। যখন আমরা কোর্টে এগুলো প্রডিউস করার চেষ্টা করি তখন এগুলো আমরা সর্বোচ্চ তাদেরকে পাই না। শুধু তদন্তের সমস্যা নয়, মানব পাচার মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে প্রধান বাধা সাক্ষী আদালতে না আসা। এতে তদন্তের মতো বিচারিক কাজও চলে ধীর গতিতে। বার্ডেন অফ প্রুফ বা সাক্ষী যদি আমি উপস্থাপিত করতে না পারি, সাক্ষীকে আনতে না পারি, সাক্ষীকে সাইড করতে না পারি, আর যদি চার্জশিটে সাক্ষী দেওয়ার পরেও যদি সাক্ষীরা বিজ্ঞ আদালতে সাক্ষী না দেয় এবং সাক্ষী না দেওয়ার ক্ষেত্রে মামলা প্রমাণ করা দূর হবে পারে এবং প্রমাণ করা যাবে না। তদন্তে গতি আনার জন্য পুলিশ বিভাগে মানব পাচার সংক্রান্ত স্বতন্ত্র একটি সেল গঠনের মত দিচ্ছেন এই আইনজীবী। এটার জন্য একটা আলাদা ইনভেস্টিগেশন সেল তৈরি করা দরকার, যারা এই মামলাগুলো করতে পারবে এবং করবেন এবং সার্বক্ষণিকভাবে এই মামলা নিয়ে থাকবে। সেই ধরনের একটা পুলিশ টিম তৈরি করা দরকার, একটা সেল তৈরি করা দরকার এবং তারাই এই মামলাগুলো করবে, নিষ্পত্তি করবে এবং তদন্ত শেষ করবে। গত 3.5 বছরে মানব পাচার আইনে কক্সবাজার জেলায় 1541 জনকে আসামি করে মোট 244টি মামলা করা হয়েছে। এর মধ্যে চার্জশিট দেওয়া হয়েছে মাত্র 16টি মামলার, আর সিএমপির 16টি থানায় 167 জনের বিরুদ্ধে 29টি মামলা করা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন বাংলা সময়। কুমিল্লায় পেট্রোল বোমা হামলায় নিহত অধ্যাপক রঞ্জিত শর্মার লাশ ময়নাতদন্ত শেষে তার গ্রামের বাড়ি ফেনীর মিরেশ্বরায়ে নিয়ে যাওয়া হচ্ছে। দীর্ঘ 10 দিন যন্ত্রণায় ভুগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রঞ্জিত শর্মা। গত 2 জুন কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলায় গুরুতর দগ্ধ হন রাঙ্গামাটি সরকারি কলেজের এই অধ্যাপক। গত রাত 3:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি মারা যান। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে রওনা দেন স্বজনরা। এর আগে তার ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। শবে বরাতের রাতে রাঙ্গামাটি যাওয়ার পথে কুমিল্লার চান্দিনা দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় রঞ্জিত শর্মা সহ 7 জন দগ্ধ হন। শ্বাসনালী সহ পুড়ে যাওয়ায় তার শরীরের 42% অধ্যাপক শর্মা ছাড়াও ওই দিন দগ্ধ আরও 6 জনকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেল হাসপাতালে নিছি, এখন সুস্থ করতে পারিনি।
সৃষ্টিকর্তায় আমার মামাকে কাল রাত 3:10 নিয়ে গেছে। এখনো মামলা আমরা করব না। বিচার সৃষ্টিকর্তা আছে, বিচার সৃষ্টিকর্তায় দিব। এদিকে ঘটনায় এখনো অন্য আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার পর গত 3 জুন রাতে 15 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো 20 জনকে আসামি দেখিয়ে একটি মামলা দায়ের করে চান্দিনা থানা পুলিশ। পরে অভিযান চালিয়ে গত 4 জুন সকালে চান্দিনা উপজেলা জামায়াতের আমির আবুল বাশার সহ এজাহারভুক্ত 7 আসামিকে গ্রেফতার করে যৌথ বাহিনী। গ্রেফতারকৃতদের মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে চান্দিনা উপজেলা জামায়াতের কর্মী আব্দুর রাজ্জাক। এদিকে অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাংলার সময় আরো থাকছে। অনলাইনে কলেজে ভর্তির আবেদন নিয়ে ভোগান্তির একই চিত্র চট্টগ্রামেও। আবেদনের আগেই নিচের ফর্ম পূরণ দেখে বিস্মিত অনেকে। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামে 50টি গ্রাম প্লাবিত ও সুনামগঞ্জের বেশ কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া গাইবান্ধায় নদ নদীর পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে টানা বৃষ্টিতে একদিকে যেমন জনজীবন বিপর্যস্ত, তেমনি কাজে যেতে না পেরে বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 4 দিনের বৃষ্টিতে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও ধরলা সহ 16টি নদ নদীর পানি বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। বৃহস্পতিবার সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত চিলমারি পয়েন্টে 150 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রবল বৃষ্টির কারণে দ্বীপচর, নদী তীরবর্তী চরগ্রাম এবং নিম্নাঞ্চলের অর্ধশতাধিক গ্রামে পানি ঢুকে পড়েছে। এ সময় ধরলা ফেরিঘাট পয়েন্টে 30 সেন্টিমিটার, তিস্তার কাউনিয়া পয়েন্টে 16 সেন্টিমিটার, ব্রহ্মপুত্রের চিলমারি পয়েন্টে 32 সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টে 31 সেন্টিমিটার পানি বেড়েছে। এদিকে গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার মাত্র 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তা, করতোয়া, ঘাগট নদীর পানিও অনেক বেড়েছে। ফলে বন্যার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন জেলার চরাঞ্চল, নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী হাজার হাজার মানুষ। পানি বাড়ছে, এই অবস্থায় বাড়তে থাকলে আমাদের বাড়ি ঘরে পানি ওঠার অনেক সম্ভাবনা রয়েছে। বাড়ি ঘর দুয়ার ভাঙতেছে নদীর পানি বাড়ার কারণে। যে হারে পানি বাড়ছে প্লাস উজানে যে হারে বৃষ্টি হচ্ছে বা ঢল হচ্ছে, তাতে মনে হচ্ছে যে এই মাসের ভিতরে বন্যার অবস্থা আরো অবনতি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া টানা বৃষ্টিতে সুনামগঞ্জে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার 16ঘর পয়েন্টে সুরমা নদীর পানির বিপদসীমার 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে জেলার নদী তীরবর্তী ছাতক ও দোয়ারাবাজার উপজেলার নিম্নাঞ্চলে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ইসমাত জাহান, সময় সংবাদ। ভোলার মনপুরায় মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন 9 যাত্রী। নিখোঁজ সদস্যদের ফিরে পেতে মেঘনা পাড়ে অপেক্ষায় রয়েছেন স্বজনরা। এ ঘটনায় এখন পর্যন্ত 7 জনের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। ঘটনাস্থলে সকাল থেকে কোস্টগার্ড ও দুপুর থেকে পুলিশের 2টি টিমও মেঘনায় উদ্ধার অভিযান চালাচ্ছে। নিখোঁজদের স্বজনদেরও নিজ উদ্যোগে মেঘনায় উদ্ধার কাজ করতে দেখা গেছে। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে 20,000 টাকা ও উদ্ধার হওয়া 11 জনকে 5,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা 11টার দিকে কলাতলির আবাসন ঘাট থেকে রামনেওয়াজের কাটাখালী ঘাট আসার পথে তীব্র স্রোতে ট্রলারটি ডুবে যায়। স্থানীয় জেলেরা দ্রুত নদীতে নেমে উদ্ধার কাজ শুরু করে। এ সময় 4 শিশুসহ 7 জনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া জীবিত উদ্ধার হওয়া 12 যাত্রীকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিজের 2 সন্তানের মতো দেশের সব সন্তানকেই শিক্ষিত করে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে সাভারে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। জামায়াত বিএনপি মানুষপুরী আন্দোলনের নামে দেশের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করতে চেয়েছিল বলেও অভিযোগ করেন খাদ্যমন্ত্রী। শুধু একজন সচিবাদের জয় না, একজন কায়মাবাদের পুতুল না, প্রতিটি ঘরে ঘরে প্রতিটি সন্তান, বাংলাদেশের প্রতিটি সন্তান সজীব ওয়াদের জয়ের মতো আজকে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে সম্মানজনক শিক্ষা নেবে, গৌরবোজ্জ্বল ভূমিকা রাখবে জাতির কাছে।
এবং আজকে প্রত্যেকটি ছেলে মেয়ে সেরকম মানুষ হবে। তার সন্তানদের যেভাবে তিনি মানুষ করেছেন, প্রতিটি সন্তানকে তিনি সেভাবে মানুষ করতে চান। এত আন্দোলন করেছে, আন্দোলনের নামে সন্ত্রাস, মানুষ পুড়িয়ে মারা, মানুষ হত্যা করা, ছেলে মেয়েদের পরীক্ষার ব্যাঘাত সৃষ্টি করা, এত কিছু, কিন্তু আমরা সময় মতো কিন্তু বই পৌঁছে দিয়েছি। এইবার ছেলে মেয়েদের এসএসসি রেজাল্ট আরো ভালো হতো যদি ছেলে মেয়েদের পরীক্ষা ঠিকভাবে দিতে দিত। তাদেরকে পরীক্ষা বিলম্ব হয়েছে, প্রলম্বিত হয়েছে বিরাট এই সমস্ত এই মানুষ পুড়িয়ে মারার কারণে। বাংলাদেশ ও ভারত উভয় দেশের সরকার যৌথভাবে ঐক্যমত্যের ভিত্তিতে তিস্তার পানির সমস্যার সমাধান করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আমি মনে করি শেখ হাসিনা এবং মাননীয় ভারতের প্রধানমন্ত্রী মোদী সাহেব সেই দুজনা যৌথভাবেই এই উন্নয়নের দরজাটা খোলার জন্য সামগ্রিক পানি সমস্যার সমাধানের সোনার চাবিটা ওনারা বাংলাদেশকে উপহার দেবেন। চট্টগ্রামে অনলাইনে ভর্তির আবেদন নিয়ে চরম ভোগান্তির মধ্যে পড়েছে কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। এক্ষেত্রে আবেদন করার আগেই ফর্ম পূরণ হয়ে যাওয়ার পাশাপাশি মোবাইল ফোনে বারবার চেষ্টা করেও টাকা জমা দিতে না পারার ঘটনা ঘটছে। এছাড়া পছন্দের কলেজের তালিকা নিয়ে বিভ্রান্তি সহ নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। স্থায়ীভাবে সমাধান দিতে না পারায় সবগুলো অভিযোগই বুয়েট টিমের কাছে পাঠিয়ে দিচ্ছে শিক্ষা বোর্ড। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। আমি যখন অনলাইনে আবেদন করতে গেছি তখন সেখানে আমার রোল নাম্বারটা দিয়ে দেখি এখানে মানে ইউ আর অলরেডি অ্যাপ্লাইড, আমার রোল নাম্বার দিয়ে অলরেডি অ্যাকাউন্ট আরেকজন তৈরি করছে। শুধু এই দুই শিক্ষার্থী নয়, তাদের মতো আরো অনেক শিক্ষার্থীর এখন দিন কাটছে কলেজ ভর্তির নানা জটিলতা নিয়ে সৃষ্ট আতঙ্কে। কারণ কলেজ ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে গিয়ে দেখা যাচ্ছে তাদের রোল কিংবা ফোন নাম্বার দিয়ে আগে ফর্ম পূরণ হয়ে গেছে। দিন যত গড়াচ্ছে শিক্ষা বোর্ডে এই ধরনের অভিযোগের পরিমাণ বেড়েই চলছে। 18 জুন আবেদনের শেষ দিন হওয়ায় কলেজ ভর্তি নিয়ে শঙ্কায় আছে শিক্ষার্থীরা। অ্যাডমিট করতে গেলে 4 পয়েন্ট, অনেকেই তো 3.50 পাইছে। এদের ক্ষেত্রে ভালো কোনো সরকারি কলেজ থাকতেছে না। যে কলেজটা ফার্স্টে থাকার কথা সেটা না হয়ে সেটা 6 নম্বরে চলে গেছে। টাকাগুলো ওখানে জমা হচ্ছে না, আর টাকাগুলো যদি জমা না হয় আমি কিভাবে কলেজে এডমিশন নেব সেটা নিয়ে চিন্তা ভাবনায় আছি। চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানান, অনলাইনে আবেদনের ক্ষেত্রে যেসব অভিযোগ আসছে তা বুয়েট টিমের কাছে পাঠানো হচ্ছে। শিগগিরই এইসব শিক্ষার্থী আবার নতুন করে ফর্ম পূরণ করতে পারবে বলে জানিয়েছেন তিনি। এই পর্যন্ত আমরা 65টা আবেদন পেয়েছি। কলেজ পছন্দ যদি এলোমেলো হয়ে যায়, এটা কিন্তু এরকম আমাদের কাছে কোনো কমপ্লেইন এখনো আসেনি। যদি আসে এটা আমরা দেখব। এদিকে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, কোন রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই এত বড় একটি প্রকল্প শুরু করায় এ ধরনের সমস্যা হচ্ছে। প্রপার প্ল্যানিং এর অভাব ছিল। প্রথমে পাইলট হিসেবে আরো স্কুল থেকে শুরু করতে পারতো, তাহলে এতটা ভোগান্তি হতো না। স্কুল থেকে প্রত্যেকটা স্টুডেন্টের যদি একটা নাম্বার দিয়ে দেওয়া হতো যে এই সিম নাম্বার হচ্ছে যে বা এই মোবাইল নাম্বার হচ্ছে এই স্টুডেন্টের, তাহলে যে একজনের নাম্বার দিয়ে আরেকজন রেজিস্ট্রেশন করে ফেলতেছে। কারণ এখন একজন অনেকগুলো মোবাইল ইউজ করে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় এবার 981টি শিক্ষা প্রতিষ্ঠানে 73,336 জন শিক্ষার্থী পাশ করেছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বর্তমান সরকারকে নিয়ে বিএনপি নেতা হান্নান শাহ মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, আন্দোলনে ব্যর্থ হয়েই সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বিএনপি নেতারা। বেলা 12টায় কুষ্টিয়ায় তার নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। হান্নান শাহ যদি বলে থাকে যে বর্তমান রাষ্ট্র পরিচালনা করছে বিশ্বব্যাপী বিষয়টি, এটা বন্ড মূর্খ বা উন্মাদ ছাড়া কেউ এই ধরনের কথা বলতে পারে না। কারণ আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনার নেতৃত্বে এই দেশের অর্থনীতির যে উন্নয়নের ধারা সৃষ্টি হয়েছে, এটা শুধু দেশের মানুষই বলছে না, আজকে সারা বিশ্বের বড় বড় অর্থনীতিবিদ এবং বিভিন্ন দেশের বড় রাষ্ট্রপ্রধানরাও স্বীকার করেছেন। বারবার ভুল সিদ্ধান্ত, বারবার ভুল রাজনীতি এবং দুর্নীতিগ্রস্ত একটি দলের নেত্রী হিসেবে নেতৃত্বে ব্যর্থ হওয়ার কারণে দলের নেতাকর্মীদের মধ্যে প্রচন্ড হতাশা বিরাজ করছে। এই হতাশার থেকেই তারা এখন এই ধরনের নানা অশ্লীল কথা বলে যাচ্ছে।
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রাথমিক বিদ্যালয়ে শিশু ভর্তির হার প্রায় 100 উন্নীত হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে সিলেটের গোপালগঞ্জ উপজেলা পরিষদে আয়োজিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মন্ত্রী। দায়িত্ব নেই তখন আমাদের শিক্ষা কি অবস্থা ছিল, তখন 9 জন শিশু, শতকরা 9 জন শিশু স্কুলেই যেত না। যারা যাইত তাদের মধ্যে শতকরা 48 জন পঞ্চম শ্রেণীর আগেই ঝরে পড়ত, এবং যারা মাধ্যমিকে যাইত তাদের শতকরা 42 জন নবম শ্রেণীর আগে ঝরে পড়তো। তাই বুঝেন 100 জন শিশুর মধ্যে কয়জন ওই পর্যায়ে যায়? এখন প্রায় শতকরা 99% বেশি আমরা এনরোল করতে পারছি। চাঁদপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে 3টি বসতঘর উড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রাতে ফরিদগঞ্জ উপজেলার কড়ইতলী এলাকায় লিয়াকত সর্দারের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, লিয়াকত সর্দারের সাথে জমি নিয়ে স্থানীয় ইউপি সদস্য আবুল বাশারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত রাতে আবুল বাশারের নেতৃত্বে শতাধিক লোকজন ওই বাড়িতে প্রবেশ করে সবাইকে বেঁধে ফেলে। এক পর্যায়ে বাড়িতে লুটপাটের পর চলে যাবার সময় 3টি বসতঘরের আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করে ক্ষতিগ্রস্তরা। এদিকে খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। দরজার ভিতরে লাথি মারি, দরজা ভাঙেছে। আমাদেরকে হাতে পায়ে বাঁধে আমাদের ঘরের স্বর্ণ অলংকার সব টাকা পয়সা যা আছে সব লুটপাট করে নিয়ে যায়। যখন হামলা শুনি তখন আমরা দৌড়ে আসি, দৌড়ে আসার পর দেখি যে এদেরকে হাত পায়ে আমরা সমুদ্র দেয় তাইতাম দেয় না। কয়েকটি ঘরে আগুন দেখতে পাই এবং হাতে নাতে কাউকে ধরতে পারা যায় নাই। তবে এই সংঘাতে যদি কেউ মামলা দিলে সেটা আমরা আইনগত ব্যবস্থা নিব। গাজীপুরে আটক জামায়াত শিবিরের 34 নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আগামী রোববার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে। বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানোয়ারা বেগম এই নির্দেশ দেন। এর আগে সকালে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে 2টি মামলা করে জয়দেবপুর থানা পুলিশ। সকাল 10টার দিকে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার হারুনুর রশিদ জানান, আগামী 16 জুন মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি আলী আহসান মুজাহিদের রায়কে কেন্দ্র করে দেশের 19টি জেলা থেকে 34 জন জামায়াত শিবির নেতাকর্মী একত্রিত হয়ে নাশকতার জন্য গোপন বৈঠক করছিল। বৃহস্পতিবার রাতে শহরের শিববাড়ি মোড় এলাকায় নগর সেক্রেটারি সহ জামায়াত শিবিরের 34 নেতাকর্মীকে আটক করে পুলিশ। এ সময় 20টি পেট্রোল বোমা ও বিপুল পরিমাণ সরকার বিরোধী লিফলেট উদ্ধার করা হয়। 2018 সালের মধ্যে দেশের দারিদ্র্যের হার 18% নিচে নেমে আসবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। দুপুরে ঝালকাঠি সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশ দারিদ্র্য বিমোচনে অনেক দেশের চেয়ে এগিয়ে আছে। আজকে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে। পার্শ্ববর্তী দেশ ভারত সহ আমরা বিভিন্ন দেশের চেয়ে দারিদ্র্য বিমোচনে এগিয়ে আছি। আমরা 34 ভাগে দারিদ্র্য বিমোচন নেমে এসেছি। 1918 সালের ভিতরে ইনশাআল্লাহ এই দেশ 18% দারিদ্র্য সীমা নিচে নেমে যাবে। হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমার অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশন। সকালে রাঙ্গামাটি জেলা জনসংহতি সমিতির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে কল্পনা চাকমার অপহরণ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। বিকেলে শহরের কান্দিরপাড়া মাদ্রাসার সামনে থেকে ঝাড়ু মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শত শত নারী পুরুষ। পরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানানো হয়। গত মঙ্গলবার পূর্ব বিরোধের জের ধরে কাঠ ব্যবসায়ী সালাউদ্দিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
বাগেরহাট শিশু একাডেমির প্রধান কার্যালয় ভবন ও জমি সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে অভিভাবক ফোরাম। সকালে শহরের প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে একাডেমির কর্মকর্তা সহ জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিশুরা অংশ নেয়। এ সময় বক্তারা শিশু একাডেমির ভবন ও জমি সংরক্ষণের দাবি জানান। নীলফামারীতে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে চাইল্ড লেবার এলিমিনেশন অ্যাকশন নেটওয়ার্ক নামের একটি সংগঠন এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন সহ শতাধিক শিশু কিশোর অংশ নেয়। পরে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ প্রসঙ্গ। আবারও বৃষ্টির বাগড়ায় পড়েছে ফতুল্লা টেস্ট। বৈরী আবহাওয়ার কারণে তৃতীয় দিনের শেষ সেশনের খেলাও পরিত্যক্ত হয়েছে। লাঞ্চ বিরতির পর এদিন দ্বিতীয় সেশনের পরপর 2 দফায় বৃষ্টিতে বন্ধ থাকার পর চা বিরতির পর আবারও বৃষ্টি হানা দিলে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। তৃতীয় দিন শেষে টাইগারদের বিপক্ষে সফরকারীদের প্রথম ইনিংসের সংগ্রহ 6 উইকেটে 462 রান। তৃতীয় দিনের শুরুতে কিছুটা ধীর লয়ে রানের চাকা সচল রেখে ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি তুলে নেন মুরলী বিজয়। তবে অন্য প্রান্তে ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা শিখর ধাওয়ানকে দলীয় 283 ও ব্যক্তিগত 173 রানে সাজঘরের পথ দেখান সাকিব। দ্রুতই সতীর্থকে অনুসরণ করেন রোহিত শর্মা। এরপর মুরলী বিজয়ের সাথে মাত্র 19 রানের জুটি গড়ে দলীয় 310 ও ব্যক্তিগত 14 রানে সাজঘরে ফেরেন অধিনায়ক বিরাট কোহলি। আর ব্যক্তিগত 150 রানে মুরলী বিজয় ও 98 রান করে রাহানে সাকিবের শিকার হন। বৃদ্ধিমান সাহাকেও ব্যক্তিগত 7 রানে ফিরিয়ে দেন জুবায়ের। দিন শেষে অশ্বিনের সাথে অপরাজিত আছেন হরভজন সিং। বাংলা সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশের সঙ্গে ভারত, নেপাল ও ভুটানে সড়ক যোগাযোগ স্থাপিত হলে ব্যবসা বাণিজ্যের নতুন দিগন্তের সূচনা হবে মত বিশেষজ্ঞদের। কার্যকরের জন্য অপেক্ষা ডিসেম্বর পর্যন্ত। সমুদ্রে ভাসার দুঃসহ স্মৃতি নিয়ে দেশে ফিরলেন মালয়েশিয়া যাওয়ার পথে আটক 18 যুবক। মানব পাচারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্বজনদের। ঢাকা মেডিকেলে 10 দিন যন্ত্রণায় ভুগে মারা গেলেন কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ অধ্যাপক রঞ্জিত শর্মা। এখনো গ্রেফতার হয়নি অভিযুক্ত অন্য আসামিরা। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের 50টি গ্রাম প্লাবিত, গাইবান্ধায় বন্যার আশঙ্কা। সুনামগঞ্জের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা। এবং ভোলার মনপুরায় ট্রলার ডুবির ঘটনায় এখনো নিখোঁজ 9 যাত্রী। চলছে উদ্ধার অভিযান। আপনজনের খোঁজে মেঘনা পাড়ে স্বজনদের ভিড়। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।